ওরে বাবা, এই গরমের মধ্যেও আবার বই! কিরে রতন, তুই কি আর কোনোদিন বিশ্রাম নিবি না? আরে বিমল, এটা তো আর বোঝা নয়। এটা হলো আমার বন্ধু। কাজের ফাঁকে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। একদম ঠিক বলেছিস রতন। তুই তো আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। এই জ্ঞানের জন্যই তো লোকে তোকে খাতির করে। হাতির সাধন, তুই একটা আস্ত হাঁদারাম। খাতির করে কি হবে? খাতির দিয়ে কি আর পেট ভরে? দেখ দিকি, তোর এই জামাটার দিকে তাকা। কতবার সেলাই করা হয়েছে! এই যে এত বুদ্ধি, এত জ্ঞান, তা দিয়ে কি কামালি? শেষমেশ তো সেই ছেঁড়া কাঁথা আর পুরনো কুড়ে ঘর। বিমল, তুই আজ সম্পত্তি নিয়ে হাসছিস। আমার হয়তো আজ টাকা নেই, কিন্তু আমার মাথাটা খোলা আছে। টাকা তো আজ আছে, কাল নেই, কিন্তু জ্ঞান, সেটা কেউ কেড়ে নিতে পারে না। ওরে বাবা, কি মারাত্মক কথা! চল চল, তোর জ্ঞান থাকুক, আমি না হয় আমার বাবার টাকাই দেখি। আজ আমার বাবার নতুন একটা সাইকেল কেনার কথা, তোর সেই সাইকেলের টায়ার কেনার পয়সাও নেই। এই বিমল, এভাবে বলছিস কেন? ও তো কষ্ট করে নিজের সংসার চালাচ্ছে। তুই চুপ কর। তুই তো একটা মাঝামাঝি মানুষ। তোর না আছে বুদ্ধি, না আছে টাকা। তুই তো শুধু এই দুজনের মধ্যে দুলতে থাকিস। শোন রতন, তোর আর আমার রাস্তা আলাদা। তুই তোর জ্ঞানের পথে হাঁট, আমি আমার সুখের পথে। তবে তোর এই দারিদ্র্য নিয়ে আমার একটু হাসি পায়, বুঝলি? ও রতন, এসেছিস? আজ এত দেরি হলো কেন? বটতলায় তোর বন্ধুরা ছিল না? হ্যাঁ মা, ছিল। বিমলও ছিল। ওর তো সেই একই কথা, শুধু টিটকারি আর অহংকার। আহারে, ওর কথা গায়ে মিস না বাবা। ভগবান ওকে অনেক দিয়েছে, কিন্তু ভালো বুদ্ধি দেয়নি। তোর মতো বুদ্ধি ওর থাকলে ওর বাবার সম্পত্তির দাম আরও বাড়ত। মা, তুমি চিন্তা করো না। আমাকে কেউ গরিব বলে হাসলেও আমি জানি আমার কাছে কি আছে। আজ দোকানে একটু বেশি কাজ ছিল, একটা নতুন খাতাপত্রের হিসাব কষে দিলাম। মালিক খুশি হয়ে এই কটা টাকা বেশি দিয়েছেন। এই নাও, তোমার ওষুধের টাকাটা আলাদা করে রেখেছি। তুই এত কষ্ট করিস কেন বাবা? সারাদিন পরিশ্রম, আবার রাতে জেগে জেগে ওই বই খাটা। শরীরটা তো তোরা সইছে না। পড়াশোনাটা তো শুধু বই ঘাঁটা নয় মা, এটা হলো অস্ত্র তৈরি করা। জানো তো, গ্রামের মাতব্বররা নতুন পুকুরটা কোথায় খনন করবে সেটা নিয়ে খুব দ্বিধায় আছেন। আমি একটা নকশা তৈরি করেছি। যদি এই জায়গাটা খুঁড়তে পারে, তাহলে বর্ষার জলও থাকবে, আর গ্রামের শেষ প্রান্তের জমিতেও সহজে জল পৌঁছবে। কম পরিশ্রমে বেশি উপকার হবে। এ তো তুই খুব ভালো কাজ করেছিস, কিন্তু মাতব্বররা কি তোর কথা শুনবেন? তুই তো শুধু একটা গরিবের ছেলে। শুনতেই হবে মা, কারণ আমার কথাতে সত্যি আছে। আমি তো শুধু কাজ চাই। একবার যদি মা বাব্বরদের কাছে আমার বুদ্ধির পরিচয় দিতে পারি, তবে কাজ পেতে আর দেরি হবে না। তখন আর আমাকে সামান্য উপার্জনের জন্য অন্যের দোকানে খাটতে হবে না। তোর উপর আমার ভরসা আছে বাবা, তুই ঠিক পারবি। তবে পেট খালি রেখে তো আর বুদ্ধি খাটানো যায় না। চল, গরম ভাত বসিয়েছি, আগে খেয়ে নে। হ্যাঁ মা, আগে পেট পূজা, তারপর বুদ্ধি পূজা। এই, দুপুর গড়িয়ে গেল এখনো উঠে বসিসনি? এত বড় বাড়ি, এত সম্পত্তি, দেখভাল করা কেউ নেই। দিনরাত শুধু ওই যন্ত্রটা টিপছিস আর এইভাবেই পড়ে থাকছিস। কি করব বাবা, গ্রামের জীবন তো খুব বোরিং। আর কাজের লোকের অভাব নেই তো, টাকা দিয়ে সব হয়। টাকা? এই যে তোর টাকা দিয়ে সব করার অহংকার, এটাই তো তোকে শেষ করবে। রতনের দিকে দেখ, গরিবের ছেলে, কিন্তু ওর বুদ্ধিটা যেন সোনার খনি। শুনলুম ও নাকি মাতব্বরদের পুকুরের নকশা করে দেবে।
রতন, ওর ওই নকশা দিয়ে কিছু হবে না। বাবা, ওই নকশার বুদ্ধিটা যদি আমি একটু আগে থেকে জানতে পারতাম। তোর মাথায় ওই সব ফন্দি ছাড়া আর কিছু নেই। আমি বারবার বলছি, তুই আমার সাথে ব্যবসায় মনোযোগ দে। তোর এক একটা আলসেমিতে আমার লস হচ্ছে। জমিদারি রক্ষা করতে হলে বুদ্ধি লাগে, শুধু টাকা নয়। বুদ্ধি তো আমার আছেই বাবা, শুধু সেটা একটু অন্যভাবে কাজে লাগাতে হয়। রতনকে তার দারিদ্র্য দিয়ে ঠেস দেওয়া এখন পুরনো হয়ে গেছে। এবার ওর বুদ্ধিটাই চুরি করতে হবে। কি বলতে চাইছিস তুই? খারাপ কিছু করিস না যেন। চিন্তা করো না, রতন সবসময় ওর নকশা, ওর হিসাবের খাতা খুব সাবধানে রাখে, বিশেষ করে পুকুরের নকশাটা। আমি যদি কোনোভাবে ওই নকশাটা সরিয়ে নিই আর সামান্য পাল্টে নিজের নামে চালিয়ে দিই, মাতব্বরা তো আর অত কিছু বোঝেন না, শুধু একটা ভালো নকশা চান। এটা তো ঘোর অন্যায়। ধরা পড়লে কি হবে? আরে ধরা পড়ব কেন? রতন তো গরিব, ওর কথা কে বিশ্বাস করবে? তাছাড়া আমাদের হাতে তো সাধন আছে। সাধন? ওই সহজ সরল ছেলেটা? ওকে কেন? সাধন তো রতনকেও ভালোবাসে, আবার আমাকেও ভয় পায়। আমি ওকে একটু লোভ দেখাবো অথবা ভয় দেখাবো। সাধনকে দিয়ে রতনের কুঁড়েঘর থেকে ওই নকশাটা সরিয়ে নিতে হবে। তাহলে আমার নামও হবে, আর রতনের বুদ্ধির অহংকার চিরতরে ভেঙে যাবে। তুই শুধরাবি না। ঠিক আছে, যা ভালো বুঝিস কর, তবে আমি এর মধ্যে নেই, বলে দিলাম। আরে সাধন, তুই কোথায় যাচ্ছিলি? একটু দাঁড়া, তোর সাথে একটা জরুরি কথা আছে। কিরে বিমল, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর কি এমন জরুরি কথা? আমি তো নদীর দিকে যাচ্ছিলাম, মা কিছু সবজি আনতে বললেন। শোন, রতনের ব্যাপারে। তুই তো জানিস ও আমার বন্ধু, কিন্তু ওর জন্য আমার খুব চিন্তা হয়। চিন্তা? কেন? রতন তো ভালো আছে। আজ সকালেও ওর সাথে দেখা হলো, দোকানে কাজ করছিল। আরে না রে, কাজটাজ সব তো লোক দেখানো। আসলে রতন একটা খুব বড় বিপদে পড়তে চলেছে, আর একমাত্র তুই ওকে বাঁচাতে পারিস। বিপদ? কি বলছিস? কি হয়েছে রতনের? আসলে কি জানিস তো, রতন গরিব হয়েও মাতব্বরদের কাছে নিজেকে খুব বুদ্ধিমান প্রমাণ করতে চাইছে। কিন্তু তার ওই নকশা, ওটা আসলে একটা ভুল নকশা। ওর ভুলে গ্রামের সব জমির ক্ষতি হতে পারে। কিন্তু রতন তো খুব ভালো অঙ্ক কষে, ভুল করবে কেন? তুই আমাকে বিশ্বাস করিস না? আরে বাবা, আমি তোর ভালো চাইছি। গ্রামের ক্ষতি হলে মাতব্বররা রতনকে ছাড়বে না, ওকে গ্রাম ছাড়া করতে পারে। গ্রাম ছাড়া? সর্বনাশ! তাহলে এখন কি করা যায়? একটাই উপায়, ওর কুঁড়ে ঘরে দেখবি একটা পুকুর তৈরির নকশা আছে। সেটা ভুল, সেটা আমি ঠিক করে দেব। আমার বাবা তো জমিদারি দেখাশোনা করেন, আমরা ভালো বুঝি। তুই ঠিক করে দিবি? হ্যাঁ, আমি ওই নকশাটা নিয়ে যাব, আর একটা নতুন সঠিক নকশা সেখানে রেখে আসব। তাতে রতনেরও সম্মান বাঁচবে আর গ্রামেরও মঙ্গল হবে। কিন্তু এই কাজটা একমাত্র তুইই করতে পারিস। কিন্তু আমি রতনের ঘরে যাব? রতন যদি জানতে পারে? আরে কেউ জানবে না, তুই তোর খুব কাছের বন্ধু। তুই যা, নকশাটা নিয়ে আয়। মনে রাখিস, তুই এখন শুধু একটা নকশা চুরি করছিস না, তুই তোর বন্ধু রতনকে একটা বড় শাস্তি থেকে বাঁচাচ্ছিস। আমি এই মন্দিরেই অপেক্ষা করছি, তাড়াতাড়ি যা। বিমলের চাপ এবং মিথ্যা কথায় সাধন হতবুদ্ধি হয়ে পড়ে। বন্ধুর বিপদ থেকে বাঁচানোর সরল বিশ্বাসে সে মাথা নেড়ে রাজি হয়। রতন, আমরা শুনলাম তুমি নাকি এই নতুন পুকুর খনন নিয়ে একটা নতুন নকশা তৈরি করেছ। আজ্ঞে হ্যাঁ মাতবর মশাই, আপনাদের আদেশ হলে আমি দেখাতে পারি। এ আবার কি দেখাবে? শুধু সময় নষ্ট। দেখাও। আমরা বহুদিন ধরে
জায়গা নিয়ে দ্বিধায় আছি। যদি তুমি কোনো সহজ সমাধান দিতে পারো, সেটা গ্রামের জন্য খুব ভালো হবে। মাতব্বর মশাই, আপনারা হয়তো দেখেছেন গ্রামের দক্ষিণ পশ্চিম দিকে যেখানে জমি সবচেয়ে নিচু সেখানেই পুকুর খননের কথা ভাবা হচ্ছে। কিন্তু আমার হিসাবে সেই পথে জল আনতে এবং দূরবর্তী জমিতে জল পৌঁছে দিতে অনেক পরিশ্রম হবে। তাহলে তোমার প্রস্তাব কি? আমার প্রস্তাব হল পুকুরটি গ্রাম থেকে কিছুটা উত্তরে পাথুরে বাঁধের কোণে করা হোক। কি বলছিস রতন? ওখানে তো কঠিন পাথর, খনন করতে দ্বিগুণ খরচ হবে, আর জলও ঠিকমতো পাওয়া যাবে না। না বিমল, এটাই হলো আমার সমাধানের মূল চাবিকাঠি। দেখুন, এই নকশা অনুযায়ী পাথুরে বাঁধের কোণে প্রথমত খননের গভীরতা কম হলেও বাঁধের কারণে জল সংরক্ষণ হবে বেশি। দ্বিতীয়ত, এবং এটাই গুরুত্বপূর্ণ, ওখানে মাটির নিচে পুরনো নদীস্রোতের গতিপথ আছে। নদীস্রোতের গতিপথ? সে তো অনেক বছর আগে শুকিয়ে গেছে। শুকিয়েছে ঠিকই, কিন্তু মাটির গভীরে তার ধারা এখনো কিছুটা সচল। যদি আমরা ওই কোণে গর্ত করি, তাহলে শুধু বর্ষার জল নয়, মাটির নিচের জলও সহজে টেনে বের করতে পারব। ফলে পুকুরটা সারা বছর জলপূর্ণ থাকবে। আর তৃতীয়ত, এই জায়গা থেকে একটি ছোট নালা তৈরি করলেই ঢাল বেয়ে জল সহজে গ্রামের সেই সব জমিতে পৌঁছবে যেখানে এখন জল পৌঁছানো সবচেয়ে কঠিন। এতে জলের অপচয় কম হবে এবং পরিশ্রমও কম লাগবে। বাহ রতন, তোমার বুদ্ধি তো সত্যিই খুব ধারালো। আমরা এই জায়গাটা অনেকবার দেখেছি, কিন্তু এত সহজ সমাধান কেউ দিতে পারেনি। এই নকশা অনুযায়ী কাজ করলে গ্রামের বহু কৃষকের সুবিধা হবে। আমরা এই কাজ তোমাকে দিলাম রতন, তোমার উপার্জনেরও একটা পথ হল। আপনাদের আশীর্বাদ থাকলে আমি চেষ্টা করব। সর্বনাশ, ওকে কাজটা দিয়ে দিল। আমার চক্রান্তটা এবার আরও দ্রুত করতে হবে, নইলে এই গরিবের বুদ্ধি আমার সব সম্মান কেড়ে নেবে। উফ, কি গরম রে বাবা! আরে নদীটা, মাছ একটাও নেই নাকি? 10 বার জাল ফেললাম, আর উঠে এলো শুধু প্যাঁচ প্যাঁচে কাদা। বিমল, তুই তো ঠিকমতো টানছিস না, আলগা হয়ে যাচ্ছে। ভালো করে টান, হয়তো এবার একটা বড় রুড়ুই উঠতে পারে। আরে ধুর, আমার আর হচ্ছে না। এই রোদে মাছ ধরার চেয়ে ঘরে শুয়ে থাকা অনেক ভালো। শ্রম দিয়ে আজকাল কিছু হয় না, শুধু বুদ্ধি লাগে। বুদ্ধি? কিন্তু মাছ ধরার জন্য তো বুদ্ধি লাগে না, শুধু ধৈর্য লাগে। তুই তো বললি রতনের নাকি সব বুদ্ধি ভুল। রতনের কথা এখন বাদ দে তো। কাল মাতব্বরদের সামনেও একটা নাটক করেছে। ওর নকশাটা ভুল না হলেও ওটা আসলে ভাগ্যক্রমে লেগে গেছে। আরে রতন, ও তো অনেক মাছ ধরে ফেলেছে। কি কি করে ধরল? ও তো জাল ফেলেন। কি করছিস কিরে রতন? এটা কি ধরনের মাছ ধরা? ছেলে খেলা? ছেলে খেলা নয় বিমল, এটা হলো সহজ সমাধান। এই যে জায়গাটা, এটা খুব শান্ত, আর এই টোপগুলোতে সামান্য তেল মিশিয়েছি। এই তেলের গন্ধ নদীর গভীরের মাছদেরও টেনে আনবে। তেল? বুদ্ধিমান। আর আসল কথা হলো, তোরা যেখানে মাছ ধরছিলি ওটা নদীর গভীর স্রোতের মুখ। মাছ ওখানে থাকতে ভালোবাসে না, বরং শান্ত জলে আসে। আমি গভীর জল থেকে মাছকে টেনে আনার জন্য টোপ আর শান্ত জলের পরিবেশ, এই দুটোকে কাজে লাগিয়েছি।
বাহ, কত সহজ! এটা তো যে কেউ করতে পারত। হ্যাঁ, যে কেউ করতে পারত, কিন্তু তার জন্য দরকার ছিল পর্যবেক্ষণ। কোন জায়গায় মাছ আসে, কেন আসে, তা দেখা। অলসতা করে শুয়ে থাকলে এই পর্যবেক্ষণ করা যায় না, বিমল। ওর বুদ্ধি তো শুধু মাছ ধরা বা পুকুর খোঁড়ায় নয়, এটা তো সব জায়গায় কাজ করছে। এই রতনকে থামাতে হলে ওই নকশা চুরির কাজটা এখনই করতে হবে। সাধনকে দিয়ে কাজটা শেষ করা দরকার। কিরে সাধন, এত সময় লাগছে কেন? কাজটা কি ঠিকঠাক করতে পারলো তো? ওর মতো ভোতা বুদ্ধির লোক দিয়ে কি কোনো চুরির কাজ হয়? কিরে, কি হলো? এত ঘামছিস কেন? কাজ হয়েছে? হ্যাঁ বিমল, তোর কথা মতো আমি রতনের ঘরে গিয়েছিলাম। রতনের মা ঘুমোচ্ছিল, আরও পুকুরের কাজ দেখতে গেছে। আমি আমি এইটা নিয়ে এসেছি। সাবাস সাধন, তুই বন্ধুকে বাঁচালি। আমি জানতাম তুই এই কাজটা পারবি। এবার আমি ভুল নকশাটা ঠিক করে দেব। বিমল, এটা কিন্তু খুব খারাপ কাজ। রতন যদি জানতে পারে, ও তো আমার বন্ধু। তুই আমাকে বললি ওর বিপদ হবে, তাই। আরে ধুর, আমি তোর বন্ধু না, আমি তো তোর ভালো চাইছি। শোন, তুই এখন এই বিষয়ে একটা কথাও কাউকে বলবি না। বললেই কিন্তু তোরই বিপদ হবে। মাতব্বররা জানলে তোকে চোর বলবে। রতন তার সমস্ত গুরুত্বপূর্ণ হিসাব এই খাতার মধ্যেই রাখত। খুব চালাক। কিন্তু এবার এই বুদ্ধিটাই ওর কাল হল। কি করছিস? ওটা তো রতনের সব হিসাবের খাতা। হ্যাঁ, রতনের এই বাড়তি বুদ্ধিটা আমার আর দরকার নেই। নকশাটা নিলেই হবে না, প্রমাণও মুছে দিতে হবে। কাল সকালে আমি নকল নকশাটা নিয়ে মাতব্বরদের কাছে যাব। আর মনে রাখিস, এইখানে কি ঘটল এই আগুনের শিখা ছাড়া যেন আর কেউ না জানে। যা, এবার বাড়ি যা। রতন, তোমার সেই পুকুর তৈরির নকশা এবং হিসাবের খাতা কোথায়? আজ সকালে কাজ শুরু করার কথা। মাতব্বর মশাই, আমি গতকাল রাতে নকশাটা আর হিসাবের খাতাটা আমার কুঁড়ে ঘরে রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি ওটা আর নেই। কেউ চুরি করেছে। চুরি! দেখলেন মাতব্বর মশাই, এটাই রতন। গরিব বলে এতদিন সহানুভূতি দেখাচ্ছিলাম, কিন্তু আসলে ও একটা দায়িত্ব জ্ঞানহীন। কাজ পাওয়ার পর এখন বলছে চুরি হয়ে গেছে। তোমার কাছে কি নকশার কোনো প্রতিলিপি নেই রতন? নকশাটি আমার মাথায় আছে, কিন্তু হিসাবগুলো। চিন্তা নেই মাতব্বর মশাই, রতনমে তো নকশাটা হারিয়ে ফেলেছে বা ভুলে গেছে, তাই চুরির নাটক করছে। কিন্তু আমি ওর ভালোর জন্য আগে থেকে একটা সঠিক নকশা তৈরি করে রেখেছি। আমার বাবার বহু বছরের অভিজ্ঞতা আছে। এই নিন। রতনের নকশা অনুযায়ী কাজ করলে খরচ বেশি হতো, কিন্তু আমার এই নকশায় আরও কম খরচে কাজ হবে। এটা নিন, আর কাজ শুরু করুন। তোমার নকশাটা তো দেখতে হুবহু রতনের নকশার মতোই। সামান্য পরিবর্তন আছে, ওটায় ভুল ছিল। মাতব্বর মশাই, নকশাটি আমারই ছিল, কিন্তু আমি প্রমাণ করতে পারি চোর কে এবং কোথায় ভুল করা হয়েছে। কিসের প্রমাণ? বাজে কথা বলিস না। আমি আমার নকশায় একটা ছোট ফাঁদ রেখেছিলাম। বিমল আমার সেই ফাঁদে পা দিয়েছে। আমার মূল নকশায় পুকুরের উত্তর পূর্ব কোণে আমি লিখেছিলাম, এই স্থানটি জল পরিবহনের জন্য সুবিধাজনক, কিন্তু আসলে আমি জানি যে কোনটা ছিল দক্ষিণ পূর্ব।
আমি ইচ্ছাকৃতভাবে একটা ভুল সংকেত রেখেছিলাম। দেখুন, বিমল সেই চুরি করা নকশাকে নিজের প্রমাণ করতে গিয়ে এই ইচ্ছাকৃত ভুলটিকেই আরও বড় করে চিহ্নিত করেছে। যদি সে নিজের বুদ্ধিতে নকশা করত, তাহলে সে অবশ্যই উত্তর পূর্বকে সুবিধাজনক বলতো না, কারণ সেই কোণ থেকে জল বেরোনোর পথ নেই। শুধুমাত্র সেই ব্যক্তি এই ভুল নকশাকে নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, যে নকশার মর্ম না বুঝে হুবহু সেটা চুরি করেছে। বিমল, তুই এটা কি করলি? কি করলাম মানে? তুই কেন সব ফাঁস করে দিলি? তুই না থাকলে আজ আমার এই অপমানটা হতো না। তুই একটা আস্ত গদ্দার। তুই আমাকে গদ্দার বলছিস? আর তুই 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 তো আমার সরল বিশ্বাসটার সাথে বেইমানি করলি। কিসের বিশ্বাস? আমি তো শুধু চেয়েছিলাম তোর মতো একটা বোকা ছেলেকে কাজে লাগিয়ে নিজের কাজটা হাসিল করতে। তুই তো রতনের ভয়ে সব বলে দিলি। রতনের ভয় নয় বিমল, আমার নিজের উপর ঘেন্না হচ্ছিল। তুই আমাকে বলেছিলি রতনের নকশা ভুল, আর সেটা সরিয়ে দিলে ওর ভালো হবে। তুই বলেছিলি তুই বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছিস, কিন্তু আসল সত্যিটা কি? তুই শুধু রতনের বুদ্ধিকে চুরি করতে চেয়েছিলি। আরে, ওর বুদ্ধিতে আমার কি হতো? আমার তো বাবার সম্পত্তি আছে। আমি শুধু ওকে দেখাতে চেয়েছিলাম যে টাকার জোর বুদ্ধির জোরের চেয়ে অনেক বড়। কিন্তু তুই সব নষ্ট করে দিলি। আমার জীবনটা তোর আর রতনের মতো নয় বিমল। আমার না আছে তোর মতো টাকা, না আছে রতনের মতো বুদ্ধি। আমি একটা সাধারণ মানুষ, কিন্তু আমার একটা ভালো মন আছে। সেই ভালো মনটাই তুই ব্যবহার করেছিস। আমার মাথা কম, তাই তুই আমাকে দিয়ে একটা চুরির কাজ করালি। শোন, কেঁদে এখন আর কি হবে? যা হওয়ার হয়ে গেছে। তুই তোর পথে চল, আর আমি আমার পথে। আর ভুলেও আর কোনোদিন আমার কাছে আসিস না। সাধন, তুই কেন বিমলের কথা শুনেছিলি? আমি সত্যিই ভেবেছিলাম তোর কোনো বিপদ হচ্ছে। আমি বুঝতে পারিনি বিমল এত খারাপ। রতন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর ক্ষতি করতে চাইনি। আমি জানি সাধন, তুই ভালো মানুষ। তোর সরলতাই তোর শক্তি। তবে মনে রাখিস, সরলতা ভালো, কিন্তু বিশ্বাস করার আগে চিন্তা করা আরও ভালো। সাধন এবার কিছুটা শান্তি খুঁজে পায়। সে বুঝতে পারে তার আসল বন্ধু কে। রতন, আমরা তোমাকে ধন্যবাদ জানাবো সে সাহস নেই। তোমার বুদ্ধি আর সততার কারণে আজ আমাদের গ্রাম নতুন জীবন পেল। শুধু পুকুর নয়, দূরবর্তী জমিতে জল পৌঁছানোর তোমার পদ্ধতিটা গ্রামের অর্থনীতি পাল্টে দেবে। এই গ্রামের জন্য তুমি আজ একজন গর্ব। আমরা তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে চাই। আজ থেকে তুমি পঞ্চায়েতের একজন সম্মানীয় উপদেষ্টা হিসেবে থাকবে। আপনাদের আশীর্বাদই আমার কাছে সবচেয়ে বড় সম্মান। আমার কোনো সম্পত্তি ছিল না, তাই আমি আমার বুদ্ধিকে সম্পত্তি বানিয়েছি। আশা করি এই বুদ্ধি গ্রামের উন্নয়নে সব সময় কাজে লাগাতে পারব। রতন, এই নে আমার ক্ষেতের ফসল। তোর বুদ্ধিতে আজ আমার জমিতেও ভালো জল এসেছে। আর এই বইটা তোর জন্য। আমি জানি তোর বই খুব প্রিয়। তুই ভালো আছিস সাধন? তুই তোর কাজে মন দে। আমি জানি তুই খুব পরিশ্রম করিস। হ্যাঁ রতন, এখন আমি বুঝি কে আসলে বন্ধু আর কে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে। চারদিকে তাকিয়ে ফিস ফিস করে। বিমলের কোনো খবর জানিস? শম্ভু, সব ব্যবসা ডুবে গেছে। ছেলের অকর্মণ্যতা আর অলসতার কারণে
লোকসান হয়েছে মারাত্মক। বিমলের বাবার সব সম্পত্তি প্রায় শেষ। বিমল এখন সামান্য উপার্জনের জন্য অন্য গ্রামে কাজ খুঁজছে। টাকা মানুষকে বড় করে না, কাজ আর সততা বড় করে। বিমল একদিন হয়তো বুঝবে যে অলসতা আর অহংকার তার সবচেয়ে বড় শত্রু ছিল। আমার মতো সামান্য বুদ্ধি নিয়েও আমি অন্তত শান্তিতে থাকতে পারব, কিন্তু বিমলের এত টাকা ছিল, তবুও সে শান্তিতে নেই। একদম ঠিক বলেছিস।